সংসার পর্ব 15। এই খবর, শুধুমাত্র এই খবরটার জন্য এতক্ষণ ধরে লালবাজারের নিজের ঘরে বসে অপেক্ষায় ছিলেন রমেশ চ্যাটার্জি। ফোর্স আগেই রেডি ছিল। বিন্দুমাত্র দেরি না করে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। গন্তব্য আগরওয়াল ম্যানশন। খবর যখন এসে গেছে আর দেরি করা যাবে না। এখন থেকে প্রতিটা মুহূর্ত তার কাছে ভীষণ রকম মূল্যবান। উচ্চবিত্ত পরিবার মানে যে যার দুনিয়ায় বাস করে, সেখানে পাড়া পড়শির অকারণ কৌতূহল নেই, নেই কোনো উকি দিয়ে দেখার স্বভাব। সবার দুনিয়ায় সবাই রাজা, কেউ কোনো কথা বলতে চায় না কারোর বিষয়। তাই আগরওয়াল ম্যানশনে পুলিশ প্রবেশ করল নিঃশব্দে। মোহিনী দেবীর এই একই রকম চাউনি দেখে যেন ভেতরে ভেতরে নিঃশব্দে শিউরে উঠলেন রমেশ চ্যাটার্জি। বহুদিন আগে এই তাচ্ছিল্য ভরা চাউনি দেখে তার ভেতরের ক্রোধের আগুন জ্বলে উঠেছিল। সেই আগুন আজও নির্বাপিত হয়নি। এতক্ষণে কনিষ্কের চটক ভেঙেছে। কঙ্কালের পাঞ্জা কিনা তাদের বাড়িতে কোত্থেকে এলো? এ কিভাবে সম্ভব? কে দিল এদের কবর? কি এদের পরিচয়? প্রশ্নবোধক দৃষ্টিতে সে ড্যাডির দিকে তাকালো। বিশ্বাস করতে পারছে না সে, এমন কিছু এই বাড়িতে ঘটতে পারে। গম্ভীরভাবে সে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রইল। বিস্ময় অভিভূত হয়ে গেছেন দেবিকা। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এখনো পর্যন্ত কেন কোনো প্রতিবাদ করছেন না করণবীর? যদি তিনি প্রতিবাদ না করেন, লোকে তো তাকেই দোষী বলে বকলমে মেনে নেবে। কিন্তু এমনটা কখনোই সম্ভব নয়। করণবীর কোনো রকম দোষ করতে পারেন না। দেবিকা জানেন, তিনি বিশ্বাস করেন তার স্বামী স্বেচ্ছাচারী হতে পারেন, কিন্তু অপরাধী নন। স্ত্রী ছেলের যুগ্ম দৃষ্টি ফালায় বিদ্ধ করণবীরের মাথা নামিয়ে নেন। কি করে ওদের বোঝাবেন? এ প্রশ্নের উত্তর কখনোই তিনি দিতে পারবেন না। অপরাধ করেছেন তিনি, ভয়ঙ্কর অপরাধ। কিন্তু কোন পরিস্থিতিতে এমন কাজ তাকে করতে হয়েছে সে কথা কি কেউ কখনো বুঝবে? কিন্তু আম্মিজি মুখের রেখায় এখনো কোনো ভাঙাচোরা নেই। অসম্ভব রকমের নির্বিকার সে মুখচ্ছবি। তবে কি তিনি বুঝতে পারছেন না কি অসম্ভব বিপদ ঘনিয়ে আসছে মাথার ওপর? নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়াই তিনি উচিত বলে বিবেচনা করেছেন? উর্দিপরা পুলিশ অফিসারকে ঢুকতে দেখে নিশ্চিত হলো পায়েল। আর বোধহয় চিন্তা নেই, তার এতদিনের লড়াই সার্থক হলো। এবার ছোটির ন্যায় বিচার পাওয়া কেউ আটকাতে পারবে না। নিজের মায়ের হাতে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেই মেয়েকে, যাকে তার মা একদিন পরম যত্নে 9 মাস ধরে গর্ভধারণ করেছিলেন। পুরো কঙ্কালটাই বেরিয়ে এলো ধীরে ধীরে। আবারও পড়ল কোপ। বেরিয়ে এলো আরেকটা কঙ্কালের কিয়ক অংশ। একটা নয়, দুটো কঙ্কাল লুকিয়েছিল মাটির নিচে, বাহারি ফুলের আড়ালে। নশ্বর জীবন কয়েকদিনের, তাকেও কেউ কেউ সম্মানের দোহাই দিয়ে শেষ করে দিতে একবার বই দুবার ভাবে না। বাইরে নির্বিকার মুখচ্ছবি ধরে রাখলেও ভেতরে ভেতরে যেন নড়ে গেল আদিত্য। একটা নয়, দুটো কঙ্কাল। আরেকটা কোত্থেকে এলো? কিভাবে এলো? দ্বিতীয়টা কার? কে সেই মানুষ? কি তার পরিচয়? শুনতে পেল পুলিশ অফিসার তার ঊর্ধ্বতনকে বলছেন, স্যার, গঠন আর উচ্চতা দেখে তো একটা পুরুষ আর একটা নারী কঙ্কাল বলে মনে হচ্ছে। আপনি যদি বলেন তবে এগুলো ফরেন্সিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এক্ষুনি ফরেন্সিকে পাঠাতে হবে, না হলে জানা যাবে কিভাবে কঙ্কাল দুটো কত বছর পুরনো, পুরুষ না নারী, কিভাবে এদের মৃত্যু হয়েছিল, কতদিন মাটির নিচে ছিল। প্রত্যেকটা ইনফরমেশন আমার পুরোপুরি চাই, এবং যত তাড়াতাড়ি সম্ভব। দেখছি স্যার, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জোগাড় করার। কিন্তু স্যার, আমি 100% নিশ্চিত এই কঙ্কালের একজন পুরুষ, একজন নারী। হাতের পাঞ্জার অংশ দেখুন স্যার,
দেখুন গঠনের পার্থক্য, আপনি নিজেই বুঝতে পারবেন। তুমি আমি বুঝলেই তো হবে না মিত্তর। কেস উঠলে পুরো ব্যাপারটা আমাদের কোর্টে প্রসিডিওর করতে হবে, তার জন্য প্রমাণ দরকার। যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিকের বিস্তারিত রিপোর্ট আমার আইডিতে চাই, বুঝতে পেরেছ? ওকে স্যার। কঙ্কাল দুটো পুলিশ অফিসার ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিলেন। বললেন, স্যার ফোন করে দিয়েছি, এবার কি কর্তব্য? কোদাল হাতে দাঁড়িয়ে থাকা আরেকজন কনস্টেবল হঠাৎ করে চেঁচিয়ে উঠল, ভেতরে স্যার একটা আংটি পড়ে আছে, এই দেখুন। ঝুঁকে পড়ে অফিসার যা দেখলেন তাতে নিজেই লাফিয়ে ওই গর্তের মধ্যে নেমে গেলেন। যা দেখেছেন তা কি তিনি ঠিক দেখছেন? গ্লাভস পরা হাতে আংটি তুলে ধরতেই মুহূর্তের জন্য তার হাত কেঁপে গেল। আংটিটার মেয়েদের এক ঝলক দেখলেই বোঝা যায়, ছোট্ট ছোট্ট চুনি পান্না খচিত চারপাশে, মধ্যমণি একটি বৃহৎ হীরা, আলো পড়ে জ্বলজ্বল করে উঠেছে। এ আংটিটির যা দাম তা বোধহয় একজন গরিবের সারা জীবনের রোজগারের সমান। এত দামি আংটি মাটির নিচে কী করছে? তবে কি এই বহুমূল্য আংটি কোনো এককালে ওই নারী কঙ্কালের হাতে শোভাবর্ধন করছিল? ওই দামি আংটি সে পেল কোত্থেকে? তবে কি ওই নারী এই আগারওয়াল পরিবারের সদস্য ছিলেন? পলকের জন্য জ্বলন্ত চোখে মোহিনী দেবী তাকালেন করণবীরের দিকে। পরপক্ষে তিনি চোখ নামিয়ে নিলেন। কোনো মতে তিনি নিজের দুর্বলতা পুলিশের কাছে প্রকাশ করতে রাজি নন। ছোটির মৃত্যুর পর তিনি চেয়েছিলেন করণ যেন ওই বহুমূল্য আংটিটা আঙুল থেকে খুলে নেয়, কিন্তু না, এখন দেখা যাচ্ছে আংটিটা যথাস্থানেই ছিল। তার একান্ত অনুগত বাধ্য সন্তানটি এমন একটা ভুল কিভাবে করে বসল? কিন্তু সত্যি কি উত্তেজনার মুহূর্তে করা ভুল? মুখের ভাব দেখে তার এখন সন্দেহ হচ্ছে হয়তো ইচ্ছে করেই করেছে সে। অমন চাউনিতে আম্মিজি ঠিক কি বলতে চাইছেন তা স্পষ্টই বুঝতে পারলেন করণবীর। এতদিনকার বোঝাপড়া তাদের, এক চাউনিতে বুঝে নেন সবটা। কিন্তু কী বা করতেন সেদিন? হাজার চেষ্টার পরও মৃতা ছোটির হাত থেকে তার একান্ত পছন্দের আংটিখানা খুলে নিতে পারেননি তিনি। পারা সম্ভব ছিল না। বড্ড যত্নে আদরে ভালোবাসায় নিজে হাতে একে আংটিটা বানিয়েছিল ছোটি। করণবীরই নিয়ে গেছিলেন স্বর্ণকারের কাছে। বড় হওয়ার পর প্রথম ভাইদুজের উপহার। ছোটির হাত থেকে উপহারের আংটি খুলে নেবেন এমন পাষাণ ভাই তিনি কিভাবে হতে পারেন? আংটিটা হাতে নেই রমেশ চ্যাটার্জি একবার আঙুলে ঘষলেন। সূর্যের আলো পড়ে ঝকঝকিয়ে উঠল হীরের চমক। পরক্ষণে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, এই মূল্যবান আংটিটি কি আপনাদের চেনা? আপনারা কেউ আগে কখনো দেখেছেন? না, কখনো দেখিনি, স্পষ্ট গলায় উত্তর দিলেন মোহিনী দেবী। বাড়ির বাকি কেউ দেখেছে বলে আমার মনে হয় না। চমকে উঠল পায়েল। এখনো পর্যন্ত মোহিনী দেবীর চেহারার মধ্যে বিন্দু মাত্র বিকার দেখা যাচ্ছে না। তবে কি বুদ্ধিমতী মহিলা পরিত্রাণের রাস্তা খুঁজে পেয়ে গেছেন? ছোটি প্রতি অপরাধ যে তিনি করেছেন তার কোনো শাস্তি হবে না? এ কেমন বিচার? এ তো দেখা যাচ্ছে বিচারের নামে প্রহসন। তবে যাই ঘটুক, এর শেষ না দেখে পায়েল থামবে না। আপনাদের বাগানের মাটি খুঁড়ে এত মূল্যবান একটা আংটি পাওয়া গেল, সঙ্গে দুটো মানুষের কঙ্কাল। এর জবাবদিহি তো আপনাদেরকেই করতে হবে। আর আপনারা বলতে চাইছেন এর কোনো কিছুই জানেন না? সবটাই আপনাদের অজ্ঞাতে ঘটেছে। কিভাবে ঘটল? অপরাধ বিজ্ঞান বলে মানুষ নিজের গণ্ডির মধ্যেই দেহ লুকিয়ে রাখতে পছন্দ করে। চাইলে কি সব কিছুর হিসেব মেলে অফিসার? মেলা সম্ভব? সত্যি বলছি, আমাদের কারোর বিন্দুমাত্র ধারণা নেই এইসব কবে ঘটল, কিভাবে ঘটল, কেই বা ঘটালো। চাইলে আপনি আমাদের পরিবারের লোকজনকে বিশ্বাস
নাই করতে পারেন, কিন্তু ভেবে দেখুন প্রমাণ কিভাবে করবেন। আমি কিংবা আমার পরিবারের মানুষজন এসবের সঙ্গে জড়িত। ফরেনসিক কি সব কিছু অঙ্ক কষে মেলাতে পারবে? এখানে অনেক রোদ, দাঁড়িয়ে থেকে কি লাভ? চলুন ড্রয়িং রুমে বসে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। মন্ত্রমুগ্ধের মতো মোহিনী দেবীর পিছু পিছু ড্রয়িং রুমে এলেন পুলিশের বড় কর্তা রমেশ চ্যাটার্জি। দেখিয়ে দেওয়া সোফায় সঙ্গে সঙ্গে বসে পড়লেন। গোটা আগরওয়াল পরিবার ছড়িয়ে ছিটিয়ে সোফায় বসল। কনিষ্ক তাকিয়ে আছে করণবীরের দিকে। এখনও তার আশা ড্যাড মুখ খুলবে। বাড়িতে পুলিশ এসেছে, দুটো আস্ত কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। এতদিনকার পারিবারিক সম্মানে যদি আজ কালি ছিটে লাগে, তবে বিজনেসের দুনিয়ায় মুখ দেখানো দায় হয়ে উঠবে। এতদিন ধরে সব কিছুর দায়ভার নিয়ে চলা মোহিনী দেবী কি পারবেন আগরওয়াল ম্যানশনের সম্মান বজায় রাখতে? আপনি কি যে বলেন অফিসার! মোহিনী দেবীর ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর শুনে মুহূর্তের মধ্যেই সোজা হয়ে বসলেন পুলিশ বড়কর্তা রমেশ চ্যাটার্জি। আপনার কথা অনুযায়ী আমাদেরই নাকি এই ব্যাপারে জবাবদিহি করতে হবে? কী জবাবদিহি করতে হবে বলতে পারেন? আমাদের কিছু জানা থাকলে তো বলবো। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই বিষয়ে আমরা কিচ্ছুটি জানি না। হঠাৎ অপুর বিষণ্ণ মুখখানা রমেশ চ্যাটার্জির মানসপটে ভেসে উঠল। একটা মেয়েকে অনার্কেলিংয়ের দোহাই দিয়ে অনেক দিন আগে এই রূপ রস গন্ধে ভরা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে বিচার চায়, তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার। সঙ্গে সঙ্গেই যেন এক নিদ্রার ঘোর থেকে তিনি জেগে উঠলেন। মোহিনী দেবীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনার বাড়ির চৌদ্দির থেকে দুটো কঙ্কাল পাওয়া গেল, আর আপনি সোজাসুজি বলছেন কিছুই জানেন না? কিছু জানেন না বললেই চলবে? আপনাকে তো এর জন্য জবাবদিহি করতেই হবে। মিত্তির, তুমি কি আংটিটা ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিয়েছো? না পাঠিয়ে থাকলে তুমি নিজেই যাও, দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা আমার দরকার। এখনই সিল করে নিয়ে যাচ্ছি স্যার। বিন্দুমাত্র দেরি না করে মিত্তির উঠে বেরিয়ে গেলেন। মোহিনী দেবী এমনটা আশা করেননি। তার ব্যক্তিত্ব হয় মানুষ মুগ্ধ হয়, নয় ভয় পায়, কিন্তু পুলিশের এই বড় কর্তার উপর তার কোনো প্রভাবই যেন খাটছে না। কিন্তু মোহিনী দেবী এভাবে হেরে যেতে পারেন না। হেরে যাওয়ার জন্য মোহিনী দেবীর জন্ম হয়নি। গম্ভীর স্বরে বললেন তিনি, আমার একটা প্রস্তাব ছিল অফিসার। পুরো ব্যাপারটা নিজেদের মধ্যে আপোষে মিটিয়ে নিলে হয় না? যদিও আমি ভালোভাবেই জানি আপনারা হাজার চেষ্টা করেও আমার কিংবা আমার পরিবারের বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না, তবুও পারিবারিক মান সম্মানের একটা ব্যাপার তো থেকেই যায়। আমি চাই না এই ঘটনার কথা কোনোভাবে আগরওয়াল ম্যানশনের বাইরে আসুক। এতে আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। আপনি আমায় কী ভাবেন? আমি বরাবরেরই সততার সঙ্গে কাজ করে এসেছি। জানেন, ব্রাইব দিতে চাওয়া অপরাধে আপনার বিরুদ্ধে আমি কেস ফাইল করতে পারি। শুধু আপনি যথেষ্ট বয়স্ক মানুষ বলে এইবারের মতো। কঠিন দৃষ্টিতে করণবীরের দিকে তাকালেন রমেশ চ্যাটার্জি। আপনাকে দেখছি তখন থেকে চুপচাপ একাকী বসে রয়েছেন। এ ব্যাপারে আপনার কিছু বলার নেই? আপনার মাকে ভালো করে বুঝিয়ে দিন, দ্বিতীয়বার যেন এমন প্রস্তাব উনি না করেন। একজন সম্মানীয় পুলিশ অফিসারের সঙ্গে এ কেমন আচরণ? সিঙ্গল সিটার সোফায় বসা করণবীর বড়সড় চেহারাটা নড়ে চড়ে উঠল। মাথার মধ্যে ছোটি যেন ঋণ ঋণের স্বরে বলে উঠল, প্রায়শ্চিত্ত করার সুযোগ বারবার আসে না ভাইয়া, তুই ভাগ্যবান, তাই জীবদ্দশায় সেই সুযোগ পেয়েছিস। আজ অন্তত সবার সামনে স্বীকার কর, আম্মিজির কথা শুনে সেদিন কি ভয়ঙ্কর অন্যায় তুই আমাদের সঙ্গে করেছিলি। আমার অনাগত সন্তান আজও কাঁদে, আমার মতো সেও মুক্তি পায়নি। কর ভাইয়া, স্বীকার কর, আমরা মুক্তি পাই, তুই আমাদের মুক্তি দে। আপনারা মাটি খুঁড়ে যে কঙ্কাল দুটো পেয়েছেন, ওই দুটো আমার প্রাণাধিক প্রিয় ছোট বোন ছোটি আর ওর প্রেমিকের কঙ্কাল। সেই সময় ছোটি গর্ভবতী ছিল। ওরা দুজন পালিয়ে বিয়ে করতে চেয়েছিল। এক
যন্ত্রচালিত মানুষের মতো বলে উঠলেন করণবীর আগরওয়াল। কি বলছো কি তুমি? দয়া করে বলো এসব মিথ্যা। এ হাতে পারো না, এমন কোনো কাজ তুমি করতে পারো না। তুমি আমায় বিয়ের পর তোমার ছোট বোনের কথা জিজ্ঞেস করাই বলেছিলে ছোটি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল, তাদের সঙ্গেই ছোটি চলে গেছে, বলে উঠলেন দেবিকা। না বলে বাপের বাড়ি চলে এসেছিল বলে ও শ্বশুরবাড়ির লোকজন বলেছে আর কোনোদিনও ওকে বাপের বাড়ি আসতে দেবে না। এইভাবে আগরওয়াল ম্যানশনের সঙ্গে ছোটির সমস্ত সম্পর্ক মুছে গেছে। তাহলে এখন এসব কথা বলছো কেন? তোমার কি মাথা খারাপ হলো? এতদিন সব মিথ্যা বলেছি দেবিকা, আজ যা সত্য তাই বলছি, সবার সামনে স্বীকার করছি। ছোটির কাছে আম্মিজি আমি দুজনেই সমান অপরাধী, মেনে নাও এই সত্যটা। আমি নিজে হাতে করে আমার সবচাইতে প্রিয় বোনটার নিথর দেহ মাটির নিচে শুইয়ে দিয়েছি, নিজে হাতে করে তাতে মাটি চাপা দিয়েছি। আমি পাপী দেবিকা, আমার পাপের সীমা নেই। আমি এই পৃথিবীর সবচাইতে বড় পাপী। আমার হাতে রক্তের দাগ লেগে আছে। কি বলছো কি করণ? তোমার মাথার ঠিক আছে তো? ডোন্ট মাইন্ড অফিসার, আমার ধারণা করণের মাথার অসুখটা আবার দেখা দিয়েছে, সেজন্যই এত উল্টোপাল্টা কথা বলছে। অনেক বছর আগে এরকম সমস্যার দেখা দিয়েছিল, তখন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট অরুণাভ সেনগুপ্ত করণকে দেখত। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, বলে উঠলেন মোহিনী দেবী। আপনি একটু অপেক্ষা করুন অফিসার, আমি এক্ষুনি অরুণাভ সেনগুপ্তকে ফোন করছি। আপনি কি বলছেন আম্মিজি? এতদিন অবধি আমার সঙ্গে সুস্থ ব্যবহার করেছে, ওর কখনো মাথার অসুখ ছিল বলে মনে তো হয়নি, বলে উঠলেন দেবিকা। এতদিন আগরওয়াল পরিবারের বড় বাহু হিসেবে সম্মানের আসনে বসেছিলেন, আজ সেই সম্মান ভুলকণ্ঠিত হতে দেখে কিছুতেই যেন তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। যন্ত্র মানবী থেকে মানবীয় মুখ উকি দিচ্ছে বারংবার। তুমি চুপ করো বহু, সব তোমার না জানলেও চলবে। ঘরকন্না করা তোমার কাজ, সেটুকু করো। দেবিকাকে প্রায় ধমকে ওঠেন মোহিনী দেবী। কেন মিথ্যা বলছো মা? আজ প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে সামনে, সবার সামনে সেদিনের অন্যায়টা স্বীকার করো। আমাদের জন্য ছোটির আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে, শান্তি পায়নি সে। এবার অন্তত অপরাধ স্বীকার করে নাও, আমাদের ছোটি মুক্তি পাক। প্রতিদিন ও আমার কাছে এসে মুক্তির জন্য কাঁদে, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। পারিবারিক সম্মান রক্ষা কি এতই দরকার ছিল মা, যে আমার প্রাণপ্রিয় ছোট বোনটাকে তুমি নিজে হাতে? আমি কোনো অপরাধ করিনি, তুমি পাগলামি বন্ধ করো এক্ষুনি। আমার ছেলে কি বলতে চাইছে তার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না অফিসার, আপনি দয়া করে আমাকে সাইকিয়াট্রিস্টকে একটা ফোন করতে দিন। দৃঢ়তা বজায় রাখার হাজারো চেষ্টা করা সত্ত্বেও শেষে দিকে মোহিনী দেবীর কণ্ঠ কেমন কেঁপে গেল। আগরওয়াল পরিবারের সবাই চিত্রপটের মতো বসে রয়েছে। মনে হচ্ছে এই ম্যানশনে যেন ঘড়ির কাঁটা এক মন্ত্র বলে থমকে গেছে। এখনও অবধি কেউ বিশ্বাস করতে পারছে না যে এই অবিশ্বাস্য কাণ্ডের নায়ক নায়িকা তাদের সামনেই উপস্থিত। যে এই দুজন মানুষ এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে এরা একই ছাদের নিচে এতদিন বাস করে এসেছে। একজন খুন করেছে আর একজন নেপথ্য থেকে মৃতদেহ লুকিয়ে রাখতে সাহায্য করেছে। অঙ্কের হিসেবে দুজনেই সমান অপরাধী, কিন্তু সেই সঙ্গে এটা মানতে কোনো দ্বিধা নেই, এই দুই মানুষই আগরওয়াল পরিবারের মূল স্তম্ভ। ব্যবসায়িক যাবতীয় প্রতিপত্তি এদেরই হাত ধরে। স্তম্ভ ভেঙে পড়লে ভবন কি রক্ষা পায়? বুদ্ধিমান কনিষ্ক এতক্ষণে শুনে দেখে যা বোঝার বুঝে নিয়েছে। তার বুদ্ধিমতী দাদি মোটামুটি পরিস্থিতি ম্যানেজ করে নিয়েছিল। কিছু সময় অন্তত পাওয়া যেত ড্যামেজ কন্ট্রোলের জন্য। মাঝখান দিয়ে ড্যাডের মাথায় কনফেশনের ভূত চেপে পরিস্থিতি খামোখা জটিল হয়ে গেল। ড্যাড নিজে যদি এই মুহূর্তে কোনো রকম কনফেশন না করতো, তাহলে হয়তো দাদি পরিস্থিতি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। কিন্তু এই মুহূর্তে ড্যাডের কনফেশনের দৌলতে
সমস্ত পরিস্থিতি পুলিশের ফেভারে চলে গেছে। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে রমেশ চ্যাটার্জির ফোনে মিত্তির ফোন এলো। স্যার, ওই বিশেষ আংটি একটা মনোগ্রাম করা আছে। এক বিশেষ জুয়েলারি ব্র্যান্ডে এই ধরনের মনোগ্রাম খোদাই করে। সারা ভারত জুড়ে ওদের বহু শাখা ছড়িয়ে আছে। তুমি এখনই ওদের সঙ্গে কথা বলো, জানার চেষ্টা করো কোন ব্রাঞ্চ থেকে এই বিশেষ জুয়েলারিটা বানানো হয়েছে, কে ছিল কারিগর, তাকে কি কোনো বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল, যারা এসেছিল অর্ডার দিতে তাদের কি সে আইডেন্টিফাই করতে পারবে? আমি এক্ষুনি চেষ্টা করছি স্যার। যতই ওদের শোরুম সারা ইন্ডিয়াতে ছড়িয়ে থাকুক, এত দামি আংটি খুব বেশি বানানো হয়েছে বলে মনে হয় না। এই বিশেষ আংটির বর্তমান বাজার মূল্য কেমন হবে কিছু জানতে পেরেছ? এই মুহূর্তে একেবারে নিশ্চিত করে বলা তো সম্ভব নয়, তবে আমাদের পরিচিত যে জুয়েলার এটা পরীক্ষা করেছেন তিনি বলেছেন এর মধ্যমণির বিরাট হিরেটা গোলকুন্ডার, বাকি রত্নগুলো এ ক্লাস। সব মিলিয়ে দাম কোটি ছাড়ালে আশ্চর্য হব না। আপনি কি বলছেন মিস্টার করণবীর আগরওয়াল? আপনি নিজে হাতে আপনার আদরের বোনকে, কিন্তু আপনার বোন মারা গেলেন কিভাবে? উনি কি আত্মহত্যা করেছিলেন, নাকি কোনো নিজের মানুষ ওকে অজান্তেই? বলুন বলুন, থামবেন না। ইতিমধ্যে রমেশ চ্যাটার্জি লক্ষ্য করছেন তীক্ষ্ণ দৃষ্টিতে মোহিনী দেবী ওর দিকে তাকিয়ে রয়েছে। রমেশ চ্যাটার্জি দমলেন না, গম্ভীর মুখে বলে উঠলেন, কি হলো বলুন? আমি তো বললামই আপনাকে, করণ আর একটা প্রশ্নের উত্তর দেবে না। ওর সাইকিয়াট্রিস্ট অন দ্য ওয়ে। উনি এলে আপনি প্রশ্নর উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আমার লয়ারও আসছেন। আপনি যতটা চালাকি করে কেসটা সাজিয়েছেন, শেষ পর্যায়ে ততটাও সহজ হবে না, গম্ভীর মুখে বললেন মোহিনী দেবী। সেটা না হয় আমাকেই বুঝে নিতে দিন ম্যাডাম। কেস কোর্টে উঠলে তখন না হয় দেখা যাবে আপনার লয়ার কি করতে পারেন। ভেতরে ভেতরে পায়েল খানিক অবাক হয়ে গেলেও মুখে কিছু বলল না। বিয়ের পর থেকে এতদিন হয়ে গেল, কখনো শোনেনি করণবীর আগরওয়ালের কোনো রকম মানসিক সমস্যা আছে, তাও আবার স্প্লিট পার্সোনালিটির মতো মারাত্মক সমস্যা। বিয়ের আগেও তো অনেকগুলো দিন সে কনিষ্ক আর আদিত্যের সঙ্গে প্রেম বন্ধুত্বের সম্পর্কে ছিল। কই, তখনও তো কিছু শোনেনি সে। ব্যাপারটা ঠিক কী হলো? সত্যিই কি করণবীর আগরওয়াল? কিন্তু এমনটা কিভাবে সম্ভব? এত কিছুর পরেও কি মোহিনী দেবী পরিকল্পনা করে বাঁচার ছক কষছেন? পায়েলের মুখের দিকে তাকালেন মোহিনী দেবী। বাড়িতে পুলিশ ঢুকিয়ে ভেবেছিলে দারুণ একটা চাল চেলেছ, যাতে তিনি মাত হয়ে যাবেন। পায়েল জানে না এই খেলার তিনি পুরনো খেলুড়ে। এমন একটা দিন যে কোনো মুহূর্তে আসতে পারে তা তার ভালো রকম জানা ছিল। কিশোর বয়স থেকেই করণবীর ছোটির প্রতি দুর্বল, বোনকে পাগলের মতো ভালোবাসত। আর ছোটিও বিয়ের পরও দাদা বলতে অজ্ঞান ছিল। ভাই বোনের নিখাদ ভালোবাসা তিনি উপভোগ করতেন। কিন্তু এমন ঘটনা ঘটার পর তিনি চিন্তায় পড়ে গেলেন। নিজেকে চেনেন তিনি, যথেষ্ট শক্তপোক্ত, কিন্তু সেই সঙ্গে করণকেও চেনেন। ভালো ব্যবসায়ী হলেও দুর্বল মনের মানুষ। তার উপর ছোটি বোনকে পাগলের মতো ভালোবাসত। কখনো না কখনো আবেগের বশে পুরনো কথা প্রকাশ করে ফেলবে সে, এমন ভয় তার অন্তরে আগে থেকেই ছিল। সেই জন্য তিনি মোটা টাকা দিয়ে সাইকিয়াট্রিস্ট অরুণাভ সেনগুপ্তের কাছ থেকে প্রেসক্রিপশন কিনেছিলেন। দূরদর্শী তিনি, জানতেন আসবে সেই দিন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুতেই দিব্যি পলি পড়ে গিয়েছিল। তিনিও নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু আজ তার ভাবনা সত্যি করে সেই দিন এসেছে। অরুণাভ সেনগুপ্ত আসছেন কল্পে, আসবেনি। অনেকটা টাকার ব্যাপার। টাকা যে কথা বলে মোহিনী দেবী তা বহুবার নিজের চোখে দেখেছেন। পৃথিবীর প্রতিটা কোণে চক্রাকারে যা আবর্তিত হচ্ছে তা টাকা ছাড়া কিছুই নয়। সেই মুহূর্তে যে কথাটা পায়েলের মনে হয়েছিল তা যেন অবিকল একই ভঙ্গিতে বেরিয়ে এলো পুলিশের বড় কর্তা রমেশ চ্যাটার্জির মুখ থেকে। আপনাদের সঙ্গে এর আগেও একটা কেসে আমার দেখা হয়েছিল। সেই চুরির কেসটার কথা মনে পড়ে?
আপনার গোডাউনে একটা বড় ধরনের চুরি হয়েছিল। সেই কেসে সিনিয়রদের সঙ্গে জুনিয়র অফিসার হিসেবে আমার দায়িত্ব ছিল। তখন ওনার সঙ্গে তদন্ত সূত্রে বেশ কয়েকবার কথা হয়েছিল। আমার কখনোই মনে হয়নি ওর কোনো মানসিক সমস্যা আছে। তাই আপনি হঠাৎ করে এমনটা বললে আমার পক্ষে মেনে নেওয়া মুশকিল। আপনার মেনে নেওয়া না নেওয়াতে আমার কিচ্ছু যায় আসে না অফিসার, কাট কাট উচ্চারণে বলে ওঠেন মোহিনী দেবী। আপনি নিশ্চয়ই একজন সাইকিয়াট্রিস্ট নন? সেক্ষেত্রে তার রায়কে চ্যালেঞ্জ করা আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। একজন সাইকিয়াট্রিস্ট যদি বলেন করণের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ রয়েছে, যা কোনোদিন ঘটেনি, তাও সে মানুষ চোখে দেখতে পায় কল্পনার সাহায্যে, তাহলে আপনাকে সেটাই মেনে নিতে হবে অফিসার, অ্যাজ এক্সপার্ট ওপিনিয়ন। অবশ্যই মেনে নিতে হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন, কোর্টে কেস ওঠার পর স্পেশাল অর্ডার অনুযায়ী আমরাও নিজস্ব সাইকিয়াট্রিস্ট দিয়ে ওনার পরীক্ষা করাবো। তখন আপনি কি করবেন? কাকে গোপনে কত টাকা দিয়ে প্রমাণ করাবেন আপনার বড় ছেলে পাগল? পাগল শব্দটা করণবীরের অন্তরে আঘাত করল। আহত চোখে তাকালেন মাম্মিজির দিকে। রমেশ চ্যাটার্জি ঘাঘু অফিসার। তিনি ঠিক এটাই চাইছিলেন, যে মাম্মিজির কথা শুনে একদিন নিজে হাতে প্রিয় ছোট বোনকে কবর দিয়েছিলেন। আজ বিপদের দিন আগত প্রায় বলে সেই মাম্মিজি তাকে পাগলের তকমা দিতে একবারও ভাবলেন না। এতটা স্বার্থপর কবে হলেন মাম্মিজি? নাকি আগে থেকেই ছিলেন, তিনি ঠিকমতো বুঝতে পারেননি। একজন সাফারি স্যুট পরা ডাক্তার হঠাৎ করে গম্ভীর মুখে ড্রয়িং রুমে ঢুকে এলেন। পুলিশের বড় কর্তা মিস্টার চ্যাটার্জির দিকে কর্মোদ্যনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি ডক্টর অরুণাভ সেনগুপ্ত। ঈষৎ হেসে মোহিনী দেবীর দিকে তাকালেন। বলুন ম্যাডাম, কি হয়েছে? করণবীর কোথায়? এই তো সোফায় বসে আছে। আমি আপনাকে ফোন করেছিলাম। করণের ধারণা সেই নাকি নিজে হাতে তার ছোট বোনকে। আমার ধারণা ওর আবার নতুন করে পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা দেখা দিয়েছে। দয়া করে একে বলুন আপনি জানেন এমনটা আগেও ঘটেছিল, কিন্তু এবারে কোনোটাই সত্য নয়, পুরোটাই করণের কল্পনা। সেরে ওঠার পর আপনি স্পষ্ট জানিয়েছিলেন যে কোনো সময় আবারও এই রোগ ফিরে আসতে পারে। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। সবার আগে পেশেন্টকে পরীক্ষা করা দরকার। দেখতে হবে সত্যিই রোগটা ফিরে এলো কিনা। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে কাট কাট স্বরে উচ্চারণ করলেন অরুণাভ সেনগুপ্ত। আমি একবার পেশেন্টের সঙ্গে কথা বলতে চাই, একলা। বন্ধ দরজার ওপারে উৎকণ্ঠিত কিছু মুহূর্ত কাটার পর মিস্টার সেনগুপ্ত বেরিয়ে জানিয়ে দিলেন মোহিনী দেবী ঠিক আন্দাজ করেছিলেন, করণবীরের একবারও মানসিক সমস্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে তিনি এটাও বললেন, এই রোগে অবশ্য এটাই স্বাভাবিক, যে কোনো সময় আক্রান্ত ব্যক্তি পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। পুলিশের দুধে বড় কর্তা হিসেবে রমেশ চ্যাটার্জি জানতেন এমনটাই হয়, এমনটাই হয়ে এসেছে বারবার। তবুও শেষ চেষ্টা করার তাগিদে বলে উঠলেন, আপনি হলফ নিয়ে এই কথা বলছেন তো? আদালতে মনোনীত সাইকিয়াট্রিস্ট দিয়ে ওনাকে পরীক্ষা করানো হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত। পরিস্থিতি তেমন জটিল হলে পুলিশকে ভুল তথ্য দেওয়ার অপরাধে আপনার লাইসেন্সও বাতিল হতে পারে। আমি নিশ্চিত আমার প্রেডিকশনে ভুল হয় না। এখন আসি ম্যাডাম। মোহিনী দেবীর দিকে একবার তাকিয়ে ডক্টর অরুণাভ সেনগুপ্ত বেরিয়ে গেলেন। করণবীরের দিকে তাকালেন রমেশ চ্যাটার্জি। আপনাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। আর আপনাকেও ম্যাডাম। আপনাদের বাগান থেকে একজোড়া কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কাল পাওয়া গেছে মানে কোনো দুজন ব্যক্তি তো মারাই গেছিলেন। তাছাড়া উনি নিজের মুখে যখন স্বীকার করেছেন, তখন আমাদের কাজ আমরা করবই। আপনার লয়ার চাইলে থানায় গিয়ে দেখা করতে পারেন। আর মিসেস মোহিনী দেবী, আপনি আগরওয়াল ম্যানশনের মালকিন। এখানে কোনো কিছু অনৈতিক ঘটলে তার জবাবদিহি তো আপনাকেই করতে হবে। দাদির বয়স হয়েছে স্যার, হার্টের সমস্যা, সেই সঙ্গে কোমবিলিটিও রয়েছে।
কোমোবিলিটির কারণে আমরা অপারেশন অবধি করাতে পারিনি। দাদির পক্ষে থানার লকআপের মতো বদ্ধ জায়গায় থাকা সম্ভব নয়, বলে উঠল কনিষ্ক। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, কোনোভাবে উনি এই বাড়ি ছেড়ে যাবেন না। প্রয়োজনে সমস্ত রকম প্রেসক্রিপশন আমি আপনাকে দিতে পারি। তার প্রয়োজন এই মুহূর্তে নেই, কিন্তু কোর্টে লাগবে, গম্ভীর মুখে বললেন মিস্টার চ্যাটার্জি। উনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, সমাজে ওর একটা আলাদা পরিচয় রয়েছে। ওকে বাইরে রাখলে এভিডেন্স ট্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এখানেই পুলিশের আসল ভয়। আশা করি বোঝাতে পারলাম। এমন সময় মিস্টার চ্যাটার্জির সেলফোন বেজে উঠল। অপর প্রান্তে পুলিশ কমিশনার মিস্টার সান্যাল। স্যার, আপনি এখন? আগারওয়ালদের উকিল মিস্টার কোনার এখানে বসে রয়েছেন। আমার সঙ্গে কোনো কথাবার্তা ছাড়াই তুমি আগারওয়াল ম্যানশনে গিয়ে। ব্যাপারটা কি? কালকেই তোমাকে বললাম না, যথাযোগ্য প্রমাণ হাতে না পাওয়া অবধি কিচ্ছু করবে না। স্যার, প্রমাণ পাওয়া গেছে। মাটি খুঁড়ে দুটো প্রমাণ সাইজে মানুষের কঙ্কাল, সঙ্গে একটা আংটি যার দাম প্রায় কোটি টাকার ওপর। হোয়াট? স্পষ্টতই চমকে ওঠেন মিস্টার সান্যাল। বোঝা যায় এমনটা তিনি আশা করেননি। মোহিনী দেবী এখন কেমন আছেন? মানে, এমন একটা ভয়ঙ্কর ঘটনায় ওনার তো শক লাগার কথা। তেমন কিছু দেখা যাচ্ছে না স্যার, উনি ঠিক আছেন। ঠিক আছে? কঙ্কাল যখন মিলেছে তখন গ্রেফতার করা ছাড়া কোনো উপায় নেই। তবে মোহিনী দেবীর বয়স এবং শারীরিক অবস্থার নথিগুলো দেখার পর পুরো বিষয়টা বিবেচনা করে ওনাকে বাড়িতেই নজরবন্দি রাখার ব্যবস্থা করা হোক। বাকিটা আমি দেখে নিচ্ছি। কি মিস্টার কোনার, আপনার তো এমনটাই চাহিদা ছিল। ভালো কথা। বডি কি ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে? বডি নয় স্যার, সে কোন কালে পচে গলে গেছে। সে অজ্ঞাত পরিচয় মানুষ দুজনের কঙ্কাল। ওই হলো। যা রিপোর্ট আসবে সব আগে আমাকে জানাবে। আমার নির্দেশ ছাড়া নিজে থেকে পাকামি করে কোনো সিদ্ধান্ত নেবে না, এই আজকে যেমন করেছ। মনে থাকবে? ওকে স্যার, আমি সবটাই আপনাকে জানাবো। থ্যাংক ইউ। যেমনটা বললেন ঠিক তেমনটাই হবে। ফোন রেখে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন মিস্টার চ্যাটার্জি। ফোন করে নিজের অধস্তনকে একজন অফিসার ও দুটো কনস্টেবল পাঠাতে বললেন। সমাজের এই ইনফ্লুয়েন্সার মানুষজনের মুখ আর মুখোশের ফারাক দেখতে দেখতে মনে হয় জীবন এত জটিল কেন। হুইল চেয়ারে পাক দিয়ে পায়েলের পাশে এসে সামান্য থমকালেন মোহিনী দেবী। প্রথম রাউন্ডে তুমি আমাকে হারিয়েই দিয়েছ, কিন্তু এখানেই তো সব শেষ নয়। দেখো শেষে কি অপেক্ষা করছে। পরের রাউন্ডে কিন্তু খেলা ঘুরেও যেতে পারে। চলবে।